শুভ দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত প্রোগ্রাম সাপ্তাহিক মুসলিম বিশ্বে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামরুল হাসান আপনাদের সাথে আছি। ইসলাম চ্যানেল বাংলার এই অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও মুসলিম বিশ্বের ঘটনাবলী এবং এই ঘটনাবলীর মধ্য থেকে তুলে আনা কয়েকটা ঘটনাবলীকে আমরা আলোচনা এবং পর্যালোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত সপ্তাহে যেসব মুসলিম বিশ্বে ঘটনা ঘটেছে সেগুলি আজকে বরাবরের মতোই আমাদের সামনে যিনি আছেন, আমাদের অতিথি গেস্ট একজন থাকেন, যিনি আমাদেরকে এই সমস্ত বিষয়ে মূল্যায়ন করেন অথবা এই সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আমাদের সামনে আরও তথ্যবহুল আলোচনা করেন। যিনি আছেন তাকে আপনারা আগেও দেখেছেন, আমাদের আইনজীবী এবং শিক্ষক অ্যাজ ওয়েল বিশ্লেষক। উনি আমাদের অনুষ্ঠানে আগেও এসছেন, খালিদ ইয়াহিয়া। খালিদ, তোকে অসংখ্য ধন্যবাদ। শুভ দর্শক মণ্ডলী, আমরা জানি গত সপ্তাহ এবং আগের সপ্তাহ, এই 2 সপ্তাহ বিশেষ করে ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ এবং পরবর্তীতে আমেরিকায় যে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের যে পারমাণবিক প্রকল্প বা বিভিন্ন সাইটে যে আক্রমণ করেছে, এগুলো আমাদের সামনে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, দেখতে চেয়েছি যদিও এই যুদ্ধ কি আসলে কোথায় যাবে, যতটুকুন ঘটেছে এই যুদ্ধ যতটুকুন ঘটেছে ততটুকুন কি হলো আমরা প্রথমেই দেখে নিতে চাই সে বিষয়টি। আমাদের স্টুডিওতে যে নাম্বারটিতে ফোন করলে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, অথবা কোনো বিষয়ে আপনাদের নিজস্ব অপিনিয়ন থাকলে সেটা দিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর চাইলে স্টুডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে, আপনাদের যে স্ক্রিনে আপনারা দেখছেন সেই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করতে পারবেন। যারা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসছি আমরা প্রথমেই আমরা একটা ডকুমেন্টারি দেখে নিতে চাই এজন্যই যে যুদ্ধে আসলে কার কতটুকুন ক্ষতি হয়েছে বা যে দেশ দাবি করেছে কতটুকুন তার সফল হয়েছে, এইসব বিষয় নিয়ে গত এক সপ্তাহ আমরা দেখেছি জাতীয় টেলিভিশন অথবা বিভিন্ন পত্র পত্রিকায় কলামিস্টরা, বিশ্লেষকরা আলোচনা করেছেন। এই সবগুলো মিলিয়ে আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখে এসে এরপরে আলোচনা করব যে এই যুদ্ধে কার কত ড্যামেজ হলো। চলে যাচ্ছি ছোট্ট একটা ডকুমেন্টারিতে। ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পরমাণু স্থাপনায় চলতি মাসের 22 জুন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বারবার দাবি করেছে পুরোপুরি ধ্বংস হয়েছে 3টি পরমাণু কেন্দ্র। তবে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কথোপকথনে তারা বলেন, মার্কিন হামলা যতটা ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছে, বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ততটা নয়। ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এক প্রতিবেদনে জানায়, ইরানের শীর্ষ কর্মকর্তারা ফোনালাপে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন হামলা প্রত্যাশিত মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। ক্ষয়ক্ষতির সীমাবদ্ধতা নিয়ে তারা নিজেরাই বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি। ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস বলেছে, পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের কর্মকর্তাদের মূল্যায়ন সঠিক নয়। তাদের দাবি, ইরানিরা আসল ক্ষতি সম্পর্কে জানে না, কারণ বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে বৈধ। একই কথা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচিরো। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে হবে বলেও জানান তিনি। খালিদ, আমরা দেখলাম এই ডকুমেন্টারিতে আমরা যে তার 3টা সাইট বা বিশেষ করে যে সাইটটার কথা বলা হচ্ছে যে যে সাইটটা ডিপ আন্ডারগ্রাউন্ডে করা হয়েছিল, যদিও প্রথম দিকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছিল যে সব কিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে, সে একটা শব্দ ইউজ করেছিল যে কমপ্লিটলি অ্যান্ড টোটালি অবলিটারেটেড। পরবর্তীতে অবশ্য সে সাবস্টেন্সিয়াল ড্যামেজের কথা বলেছে। তো এই বিষয়গুলো যখন আমরা দেখছি তখন কি মনে হয় তার সব পারমাণবিক প্রকল্পের কতটুকু ড্যামেজ হয়েছে বলে এইসব আলোচনা বা ইরানের পক্ষ থেকে যেসব স্টেটমেন্ট, এতে কি মনে হয়? আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে দেখব যে মূলত ইরানের এই যে সমৃদ্ধকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আলোচনাটা প্রথমত শুরু হয় 2000 সালের শুরুর দিকে আর কি। তখন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। এরপরে প্রেসিডেন্ট বুশ,
বারাক ওবামা, এরপরে ট্রাম্প, এরপরে জো বাইডেন, এই যে পরস্পরের যে কজন প্রেসিডেন্ট গিয়েছেন, তারা সবাই এই বিষয়টা আলোচনায় রেখেছেন, কিন্তু সরাসরি এই বিষয়ে কেউ এঙ্গেজ হতে চাননি। এবং এবার আমরা দেখলাম, যদিও ট্রাম্প নির্বাচনে এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি নতুন কোনো যুদ্ধে জড়াবো না, এবং একাধিকবার উনিই বলেছেন যে মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে জড়ানো মানে হচ্ছে আনএন্ডেড একটা সিচুয়েশন, যেটা কোনো সমাধান হয় না, লং প্রসেস। তো সেইখানে আমি জড়াবো না, বাট তারপরে দেখা গেল যে এই যুদ্ধে উনি জড়ালেন। এখন ড্যামেজের যে কথাটা বলা হচ্ছে, আসলে যখন কোনো যুদ্ধ পরিচালিত হয়, যুদ্ধ ঘটে, সেখানে অবশ্যই দুই পক্ষের ভিতরেই ড্যামেজ হয়। তবে কৌশলগত কারণে দুই পক্ষই বা উভয় পক্ষই এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকে বাড়িয়ে বলেন, অনেকে কমিয়ে কমিয়ে বলেন। আমরা যদি এই পার্টিকুলার বিষয়টা দেখি, আন্তর্জাতিক আণবিক সংস্থা তারা কিন্তু বলেছে যে ইরান এই যে সমৃদ্ধকরণ করেছে আণবিক বোমা, এরকম কিন্তু স্পেসিফিক কোনো রিপোর্ট তারা সর্বশেষ যেটা প্রকাশ করেছে এরকম করে তারা বলেনি, বরঞ্চ তারা বলেছে যে নন কোঅপারেশন, যেভাবে ভিজিট করার কথা, যেভাবে তথ্য আদান প্রদান সরবরাহ করার কথা, সেই ক্ষেত্রে হয়তো তারা অনীহা প্রকাশ করেছে অথবা ডিলে করেছে। কিন্তু পার্টিকুলারলি যেই স্পেসিফিক অভিযোগে হামলা করা হলো ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে, সেরকম রিপোর্টও কিন্তু আইএলএ তারা এভাবে প্রকাশ করেনি। এবং আমাদের মনে থাকার কথা, 2003 সালে যখন আল বারাদি, সে এই আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএলএ এর প্রধান ছিল, তখনই কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল ইরাকে মারাত্মক ধরনের অস্ত্র আছে এবং যেটা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। এই অজুহাতেই কিন্তু ইরাকে আক্রমণ করা হয়েছিল এবং পরবর্তী কনসিকুয়েন্স আমরা দেখেছি। ঠিক একইভাবে এবার ইরানে বলা হলো, ইরান কিন্তু এনপিটিতে স্বাক্ষরকারী একটি দেশ, এবং তারা একাধিকবার বলে এসছে যে আমরা জাস্ট শুধুমাত্র বেসরকারি পারপাজে আমরা এটা ডেভেলপ করছি এবং যে কোনো ধরনের তথ্য আদান প্রদান করতে আমরা সক্ষম। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু 2015 সালে বারাক ওবামার সময় একটা চুক্তি হলো এবং পরবর্তীতে ট্রাম্প এসে 2018 সালে সেটা ক্যান্সেল করলো। যদিও জো বাইডেন আবার চেষ্টা করেছিল যে সেই চুক্তিটা আবার নবায়ন করার জন্য, কিন্তু সেটা যে কোনো কারণে হোক সমাধান করা যায়নি। এইবার যে অতর্কিতভাবে যে আক্রমণ করা হলো, ড্যামেজের বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে উভয় দেশ অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমেরিকার মূল টার্গেট ছিল ইসরায়েলের সাথে, যে সেটা মূলত একটা প্রধান টার্গেট ছিল যে এমন একটা সিচুয়েশন তৈরি করা যার মাধ্যমে ইরানের যে রেজিম বা শাসক গোষ্ঠী তাদের ক্ষমতার পট পরিবর্তন করা। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, যে লক্ষ্য তারা অর্জনে ব্যর্থ হয়েছে। আরেকটা বিষয় যেটা দাবি করা হচ্ছে যে আমেরিকার যে এই পারমাণবিক সমৃদ্ধকরণ যে স্থাপনাগুলা, বিশেষ করে 3টা, সেটা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই একটা টার্গেট বা উদ্দেশ্যে তারা হামলা করেছিল এবং তারা সেটা ক্লেইমও করছে। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু ইরান পরবর্তীতে খুব দ্রুত গতিতে কাতারে আমেরিকার বেজে হামলা করলো, আমেরিকার ঘাঁটিতে, এবং তারা প্রমাণ করলো যে যেই দাবি করা হচ্ছে সেই দাবি আসলেই সত্য নয়। এই কারণে উভয় পক্ষের আসলে যে অ্যাকচুয়ালি কি ড্যামেজ হয়েছে, আমরা অনেকগুলা সংখ্যা দেখেছি, $35 বিলিয়ন অথবা এর কম বেশি। তবে এতটুকু তো আমরা বুঝতে পারি যে উভয় পক্ষে ক্ষতি হয়েছে। এবং ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের জন্য মোরাল যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে এতদিন আমরা ভাবতাম যে বিশ্ববাসী জানতো যে হয়তো ইসরায়েল একটা আনটাচড একটা পাওয়ার, তাদেরকে কোনোভাবেই কোনো চ্যালেঞ্জ করা যাবে না, সেইটা ইরান এবার প্রমাণ করলো। এবং 48 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে এবারই প্রথম যে তারা এভাবে আক্রান্ত হলো। এবং অবশ্যই এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে মোরাল ড্যামেজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা গিয়েছে, তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা গিয়েছে, এবং এর মাধ্যমে অবশ্যই তারা শক্তিশালী যে রাষ্ট্র ছিল সেখান থেকে থ্যাংক তারা ইউ। ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আসবো এখানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম সাপ্তাহিক মুসলিম বিশ্ব। আমরা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। কোনো বিষয়ে আপনাদের নিজস্ব অপিনিয়ন থাকলে অথবা কোনো অপিনিয়ন আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে, কোনো প্রশ্ন থাকলে ওই নাম্বারটিতে সরাসরি ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। কারণ আমার যেটা এখন মনে হয়, এখন ইরান কি করবে বলে মনে হয়, যদি আমরা ধরেও নেই তাদের কথায়, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার কথায়, যদিও তাদের কথার মধ্যে যথেষ্ট ফাঁক আছে। তারা বলেছে যে প্রথম যে বলেছিল ধ্বংস হয়ে গেছে, তারপরে বলেছে না সাবস্টেনশিয়াল ড্যামেজ হয়েছে, তারপরে বলেছে তারা যে ইরান অনেক বছর পিছিয়ে গেছে, এই সমস্ত অনেক কথাবার্তা আছে। আবার ইরান যে তার এই পারমাণবিক প্রকল্প, এবং ইরান তো একটা বিষয় তো ইরানের কাছে প্রথম থেকেই মানে ধারণা ছিল, অথবা শুধু ধারণা না, তাদের কাছে এভিডেন্স ছিল যে তাদের এই পারমাণবিক প্রকল্পের যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে। সেটা ইসরায়েল কতটা শক্তিশালী, ইসরায়েল কতটা আমেরিকাকে আনতে পারবে, এই বিষয়ে তারা হয়তো পুরোপুরি ওয়াকিবহাল ছিল না, বা এখানে একটা এক ধরনের ধোকায়ও তারা পড়তে পারে। যে ট্রাম্প বললো যে 2 সপ্তাহ পরে, সারা দুনিয়াকে বললো কিন্তু তারা আবার হঠাৎ করে আক্রমণ করে বসলো। বাট ইরানের প্রস্তুতি অনুযায়ী বা ইরানের অনুযায়ী এখানে কি মনে হয় যে ইরান হয়তো এই সেফটি, বা ইরান হয়তো এইসব ক্ষেত্রে
মানে তার প্রকল্পকে অবশ্যই ড্যামেজ হয়েছে, কোনো কোশ্চেন নাই, কিন্তু অনেক বিশ্লেষক বলতেছেন যে ইরান এখন চুক্তিতে আর আসতে চাচ্ছে না, আলোচনা আসতে চাচ্ছে না। তারপরে যে অ্যাটমিক এনার্জি অথরিটির সাথে তার যে সেটাও সে করতে চাচ্ছে না। বলা হচ্ছে যে সে পারমাণবিক বোমা আরও দ্রুত বানাবে। এই বিষয়ে কি অভিমত? জি, যে সিচুয়েশন বর্তমানে হয়েছে, যে পার্টিকুলার প্রশ্ন যে ইরান এখন কি করতে পারে, যেই সময়ে যে প্রেক্ষাপটে অ্যাটাকটা করা হলো সেটা হচ্ছে যে ওমানে কিন্তু একটা পারস্পরিক আলোচনা চলছিল এবং এর ষষ্ঠ ধাপে 2 দিন পরে আলোচনা হওয়ার কথা, আলোচনা টেবিলে বসার কথা, তার আগে অতর্কিতভাবে ইসরায়েল হামলা করলো। ঠিক একইভাবে আপনি যেটা মেনশন করলেন যে ট্রাম্প প্রকাশ্যে বলল যে ঠিক আছে 2 সপ্তাহ সময় দেওয়া যায়, এই 2 সপ্তাহের ভিতরে একটা নেগোসিয়েশনে আমরা আসতে পারবো। ঠিক এই ঘোষণা 2 দিন পরেই আমেরিকা যুদ্ধে জড়ালো আর কি। অর্থাৎ যেটা আপনি মেনশন করলেন যে আমেরিকার যে কোনো ঘোষণা, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যে কোনো ঘোষণা, তার উপর আস্থায় রেখে যদি ইরান অথবা বিশ্বের অন্য কোনো দেশ তাদের কূটনীতি বা ডিপ্লোমেসি ঠিক করে, তাহলে সেটা তাদের নিজেদের জন্যই ক্ষতি, এটা প্রমাণিত হয়েছে। এখন বিষয় হচ্ছে ইরান কি করতে পারে। প্রথম বিষয় হচ্ছে যে এর কয়েকটা দিক হতে পারে। একটা হচ্ছে যে সারা বিশ্বের কাছে যে বিষয়টা প্রমাণিত ছিল, এতদিন বলা হচ্ছিল যে ইরান মধ্যপ্রাচ্যের জন্য একটা থ্রেট। একটু একটা কল আছে, দেখি আমাদের কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? জি জি, ভালো আছেন, বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আর একটা মন্তব্য। জি জি, বলেন, মন্তব্য বলেন, প্রশ্ন বলেন। মন্তব্যটা হইলে পয়লা, মন্তব্য হইল যে মাইর হইছে এখানো আমেরিকায় চাইছে একটা মাইর করতো, সে দেখাইতো স্যার দুনিয়ারে যে আমি শক্তিশালী, আর ইনো তেমন কিছু নাই। আর যে ইরান বুঝা গেছিল খুব শক্তিশালী, কিন্তু ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা খুব দুর্বল। তবে তারা মিসাইলে খুব বেশি কাম করছে, যেটা ইসরায়েল কোন সময় ভাবতে পারছে না এইরকম হইব করি। এইখানে আপনি দেখতেই বা খালি ইসরায়েলে মার করছে না, ইসরায়েলে মার করছে রাশিয়া, সরি, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, এর বাদে আপনার জর্ডান লাগাইয়া সকলকে মার করছেন। জর্ডানেও আপনার মিসাইল আটকাইছে। যাই হোক, আর আমার প্রশ্নটা হইল আপনার গেস্টের কাছে, আপনারা যে ইসরায়েলের যদি নিউক্লিয়ার ওপেন থাকে, তাহলে ইসরায়েল এখানে বানাইতে পারতো না আর অন্য দেশ এখানে বানাইতে পারতো না। এটা কোন কোন ধরনের জাস্টিফিকেশন? আমি তো এটা বুঝি না কিছু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। তার কোশ্চেনটা আমরা, এই কোশ্চেন অবশ্য আগেও দু একবার করার চেষ্টা করেছি, যেহেতু উনি কোশ্চেন করছেন সরাসরি। সেটি হচ্ছে যে কিছু দেশের কাছে এই প্রকল্প আছে বা পারমাণবিক বোমা আছে। আমরা জানি যে 8টা বা 9টা কান্ট্রিতে, এখন 10টা কান্ট্রিতে আছে। তার মধ্যে আবার অনেক কান্ট্রি আছে যারা যেরকম নন প্রলিফারেশন ট্রিটি, যেটা এনপিটি বলে বোধ হয়, নন প্রলিফারেশন ট্রিটি, এইটা সাইন করে নাই। এই 10টার মধ্যে 4টা 5টা বোধ হয় সাইন করে নাই। পাকিস্তান করে নাই, দক্ষিণ কোরিয়া করে নাই, ইসরায়েল করে নাই, ইন্ডিয়াও করে নাই। এরা কেউ করে নাই। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া না, উত্তর কোরিয়া, হ্যাঁ, এরা ছিল কিন্তু উড্ড করে ফেলেছে। তার মানে কোনো কোনো কান্ট্রি করে নাই, কোনো কোনো কান্ট্রি করেছে, বা এই কান্ট্রি আছে। তার মূল প্রশ্নটা হলো যে এইটা যদি সবার কাছে থেকে থাকে বা এদের কাছে থেকে থাকে, তাহলে অন্য কান্ট্রি করতে গেলে তারা এটাকে কেন করতেছে, এটা এটা কোন ধরনের, মানে এটি তার কোশ্চেন দিয়ে এটা আর কি। ইফ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি, যে অন্য কান্ট্রি করলে অসুবিধা কি, অন্য কান্ট্রি করার ক্ষেত্রে এই ধরনের বাধার সৃষ্টি কেন করা হয়? না, খুবই যৌক্তিক একটা প্রশ্ন। এবং এই এই ইস্যুটাকে কেন্দ্র করেই আমরা যদি শুধু এই একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে এই যে গত শতাব্দীতে প্রায় 1950 সাল থেকে এই যে সারা বিশ্বের যুদ্ধের মূল কারণ, এই কারণের মূল পয়েন্টে আমরা আসতে পারি। অর্থাৎ 1948 সালে একটি রাষ্ট্র গঠিত হলো, সেই রাষ্ট্রের বেসিস, সেই রাষ্ট্রটি আসলেই ভ্যালিড রাষ্ট্র কিনা, সেই প্রশ্ন যখন সমাধান হয়নি, তারপরে আমরা দেখলাম যে সেমন একটা রাষ্ট্রের, মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ, তারা পারমাণবিক শক্তিধর হলো আর কি। এবং পৃথিবীতে আমরা, আপনি যেটা বললেন যে 10টা মাত্র দেশ যারা পারমাণবিক শক্তির অধিকারী, তার ভিতরে ইসরায়েল একটা রাষ্ট্র। এবং এটা তো আমরা বুঝতেই পারি যে ডেলিভারিটলি যারা পরাশক্তি আছে তারা ইচ্ছা করেই ওইখানে যাতে ইসরায়েল শক্তিশালী এবং টেকসই রাষ্ট্র হিসেবে থাকতে পারে, এই কারণে পরিকল্পিতভাবে তাদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। এবং সেক্ষেত্রে বিশ্বের যে পরাশক্তিগুলো আছে তারা অবশ্যই ইফেক্টিভলি, ডিরেক্টলি সেখানে রোল প্লে করেছে। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেখি যে পাকিস্তান, ফর এক্সাম্পল, পাকিস্তানের যদি পারমাণবিক শক্তি না থাকতো, তাহলে এতক্ষণ পাকিস্তান রাষ্ট্র বিভিন্ন সময় ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত হয়। তার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার সাথে তার যে সংঘাত,
শুধুমাত্র এক পারমাণবিক শক্তি বা এই বোমা থাকার কারণেই কিন্তু বিভিন্ন সময়ে যতই থ্রেট আসুক পাকিস্তানের প্রতি, রাষ্ট্র হিসেবে কিন্তু তারা টিকে যায় এবং প্রতিবেশী ভারতের সাথে তারা চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে। এই কারণে বর্তমান যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, সেইখানে শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য আমি কতটুকু অস্ত্রের দিক থেকে বা শক্তির দিক থেকে আমি সক্ষম, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ক্ষেত্রেই এইটাকে বিবেচনা করেই মূলত এই বিষয়গুলো আলোচনা করা হয় যে কিছু রাষ্ট্র, যে 10টা রাষ্ট্র, তারা এই শক্তি অর্জন করে ফেলেছে, শেষ নতুন আর কোনো শক্তি বা নতুন আর কোনো দেশ যেন এই শক্তির অধিকারী হতে না পারে, যার কারণে পূর্বে যারা অর্জন করেছে তাদের শক্তি ক্ষয় হয়, তাদের যে মরলীপনা বা তাদের যে পাওয়ার এক্সারসাইজ করতে পারে, এইটা যেন অন্য কেউ না নিতে পারে। মূলত এই কারণেই এই পাওয়ারকে তারা কুক্ষিগত করে রাখে, অন্য কোনো রাষ্ট্রকে তারা এই শক্তি বা এই অপশনটা দিতে চায় না। আরেকটা বিষয় যেটা আপনি মেনশন করলেন যে অবশ্যই ইরান তো নানাবিধ তাদের যে নিষেধাজ্ঞা, এর ভিতর দিয়ে তারা এই বিষয়টা আলোচনা, এই কার্যক্রমটা তারা পরিচালনা করে আসছে, নানাবিধ কমপ্লায়েন্স তাদেরকে মেনটেন করতে হয়। তারপরেও যেটা আপনি বললেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা দুর্বল অথবা সেটা অ্যাজ এক্সপেক্টেড যেটা আমরা আশা করি সেই ধরনের হয়তো তারা প্রযুক্তিগত উন্নয়ন করতে পারেনি, এটা অবশ্যই হতে পারে আর কি। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন কোনো আলোচনা হয় বা যখন কোনো সংঘাত হয়, ইভেন যুদ্ধের একটা পর্যায়েও কিন্তু কৌশলগত কারণে সকল শক্তি কিন্তু তারা প্রদর্শন করে না অথবা ব্যয় করে না। বড় ধরনের অ্যাটাক পরবর্তীতে আসতে পারে, এইটা মাথায় রেখেও কিন্তু তারা অনেক সময় তাদের অতিরিক্ত শক্তি তারা এটা রিজার্ভ রাখে, পরবর্তীতে তারা বড় ধরনের আক্রমণ তারা প্রোটেক্ট করতে পারে। এটাও একটা যুদ্ধের কৌশল হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আমরা যদি বিবেচনা করি বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ তারা যখন একটা রাষ্ট্রকে সাপোর্ট করে, তার বিপরীতে গিয়ে মধ্যপ্রাচ্যে একটা মাত্র রাষ্ট্র ইরান, তার যে অবস্থা, নিষেধাজ্ঞা, তার ভিতরেও যে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুতরাং এখানে কৌশলগত এবং অবস্থানগত অবশ্যই পার্থক্য রয়েছে। তারপরেও যে তারা এইভাবে শক্তি প্রদর্শন করলো, এবং একসময় তো আমরা এই যে 12 দিনের যে যুদ্ধ হলো, আমরা তো শেষ দিকে ভাবছিলাম যে হয়তো রাষ্ট্র হিসাবে ইরানের পতন হয়েও যেতে পারে, এমন একটা পর্যায়ে চলে এসেছিল। বাট তারপরেও দেখা গেল যে না, অবশ্যই তারা কামব্যাক করেছে। নন-প্রলিফারেশন টিটি আমরা বলি যেটাকে, এই টিটি দিয়ে কন্ট্রোল বা যারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি, জি এইটার যারা মেম্বার, আন্তর্জাতিক পারমাণবিক এই ইয়ের যারা মেম্বার, তারা যখন কোথাও কোনো কিছু করতে যায় তখন তাদেরকে, যেহেতু মেম্বারদের একটা চার্টার আছে, সেই ক্ষেত্রে ইন্সপেকশনের প্রশ্ন আসছে, এর আগেও আসছে, এবং তারা সেভাবে ইন্সপেকশন করে, এক ধরনের রুলস এন্ড রেগুলেশন। কিন্তু যখন বের হয়ে যায়, ফর এক্সাম্পল একজন ওই টুকিয়ে থাকলো না, তখন যদি সে করতে চায় বা করে বা ইয়ে করে, যেভাবে উত্তর কোরিয়া কিন্তু তার ডেভেলপ করেছে, তো এই ক্ষেত্রে কি, যেমন ইরান তো একটা অলরেডি স্যাংশনের মধ্যে আছে, তো এই ক্ষেত্রে কি এরা কি আরো বড় ধরনের করতে পারে, জি বা টিটি থেকে যেমন এরা বলছে এখন সে ইভেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটির মেম্বার থাকবে কিনা সেটা নিয়েও সে করেছে যে সে নাও থাকতে পারে আর কি। জি তো এইটা যদি হয় তাহলে কি এরা এই নিষেধাজ্ঞা বা এই ধরনের ইন্সপেকশন বা এই ধরনের বাধ্যবাধকতা থাকে কিনা তার? জি যেটা আপনি মেনশন করলেন রাইটলি, যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি, এই যে বডি আছে, তাদের চার্টারেই কিন্তু বলা আছে স্পেসিফিক্যালি যে এইটা কর্মসূচি অথবা সমৃদ্ধকরণ বা পাওয়ার যেটাই হোক, এই স্থাপনাগুলোতে কিন্তু অ্যাটাক করা যাবে না, এটা ওই চার্টারে স্পেসিফিক্যালি বলা আছে। তারপরেও কিন্তু এটা কমপ্লিটলি ভায়োলেটেড বাই ইউএসএ দিস টাইম, এটা হয়েছে আর কি। এবং এর আগেও আমরা দেখেছি যে এর আগেও এরকম অ্যাটাক হয়েছে। স্পেসিফিক্যালি এই যে চার্টার, এখান থেকে যদি কেউ বের হয়ে যায় অথবা এখানে থাকার পরেও এই সমৃদ্ধকরণ বা এই পারমাণবিক এই যে স্থাপনা অথবা এই যে কর্মসূচি, এটা সমৃদ্ধকরণ করতে পারবে কিনা অথবা কতটুকু করতে পারবে, সেটা চার্টারে স্পেসিফিক্যালি বলা আছে যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এই চার্টারের মূল উদ্দেশ্য হচ্ছে যে এইটা ব্যবহার হবে মানে ফর দ্য পারপাস অফ দ্য বেটারমেন্ট অফ দ্য পিপুল। কয়েকটা স্পেসিফিক খাত আছে যে এই খাতগুলোতে ব্যবহার হতে পারে, এবং এই চার্টারের উদ্দেশ্য হচ্ছে এই ব্যবহারটা যেন একটা লিমিটেড পর্যায়ে কোনো ধ্বংসাত্মক অথবা কোনো অ্যাটাকিং সিচুয়েশনে না গিয়ে একটা মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে যদি এই ব্যবহারটা হয়, এরকম কিছু চার্টারের স্পেসিফিক রুলস এবং রেগুলেশন বলা আছে। আমরা যদি পড়ি, খুব লম্বা একটা ডকুমেন্ট আর কি। আপনার যে প্রশ্ন, সেখান থেকে বের হয়ে গিয়ে কেউ যদি এই পার্টিকুলার কর্মসূচিকে ডেভেলপ করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন ইন্টারন্যাশনাল যে অথরিটি, এই পার্টিকুলার যে অথরিটি এরা, এবং এখানে স্যাংশন দিয়ে দেয়। যেমন ইরানের পক্ষ থেকে আমরা দেখি যে 2000 সাল থেকেই একের পরে এক আলোচনা হচ্ছে স্যাংশনের ভিতর দিয়ে যাওয়ার পরে তখন একটা পর্যায়ে তারা এসছে।
এবং আমার মতে হচ্ছে যদি কোনো রাষ্ট্র একটা ডেভেলপ করেই ফেলে, ফর এক্সাম্পল উত্তর কোরিয়া নিয়ে কিন্তু এখন তেমন আলোচনা নেই, কারণ তারা জানে যে অলরেডি তারা ডেভেলপ করে ফেলেছে, স্বীকৃত। এবং কিন্তু আগে আলোচনা হচ্ছিল যে হয়তো আব্দুল কাদের খান পাকিস্তানে উনি ইরান এবং উত্তর কোরিয়াকে এই দিচ্ছে। এই শক্তি দিয়েছে এই আলোচনা চলছিল, কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে উত্তর কোরিয়া আলোচনা থেকে বাইরে, কারণ তারা অলরেডি ডেভেলপ করে ফেলেছে। ইরান এটা ডেভেলপ করেছে কি করে না, আদমানবিক অথরিটির যে রিপোর্ট সেখানেও কিন্তু স্পেসিফিক্যালি বলা থাকে না, বরঞ্চ তারা বলে যে আমরা সন্দেহ করি অথবা আমরা সাসপেক্ট করি, আমরা পরিদর্শন করেছি, 60% তারা হয়তো একটা ডেভেলপ করেছে, এরকম একটা সিচুয়েশন। এই কারণে অন্য কোনো রাষ্ট্র এইটা ডেভেলপ করতে পারবে কি পারবে না, এটা অনেকগুলো বিষয়ের মাধ্যমে উঠে আসতে হয়। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল পাওয়ার তারা রিকগনাইজ করে কিনা, তারা লেজিটিমাইজ করে কিনা, এই বিষয়গুলোর মধ্য দিয়ে এই বিষয়গুলো চলে আসে। সুতরাং স্পেসিফিক্যালি কোনো বিষয় বলা আমরা মুশকিল। Thank you. করতে পারছি না। আমরা দেখলাম যে এই যুদ্ধ তো শুরু হয়েছে আসলে হঠাৎ করেই, ইসরায়েল প্রথম শুরু করেছে, এরপরে ইসরায়েল সফলভাবে আমেরিকাকেও এই যুদ্ধে জড়িয়েছে, যেটা নিয়ে সন্দেহ করা হতো যে আমেরিকা তো সহজে ইসরায়েলের বা নেতানিয়াহুর কথায় জড়িয়ে পড়বে কিনা, সেটাও জড়িয়ে পড়েছে। এবং যুদ্ধ আমরা বলতেছি 12 দিনের একটা যুদ্ধ হয়ে গেলো, এবং যুদ্ধে আমরা যদি বলি উইন উইন, সবাই উইন করছে সেটাও, আবার যদি বলি সবাই লুজ করছে, ব্যাপারটা এরকমই, কেউ উইন করেছে এটা বলার কোনো জায়গা থেকে কোনো সুযোগ কম আসছে। তো আবারও কি অ্যাটাক হতে পারে কিনা আমরা ডকুমেন্টারি দেখতে চাই, ছোট্ট ডকুমেন্টারিতে, যে পসিবিলিটি কখন বা পসিবিলিটি কতটুকুন যে এই যুদ্ধ আসলে আবার শুরু হতে পারে বা ইসরায়েল আবার আক্রমণ করতে পারে। আমরা ডকুমেন্টারিতে কিছু প্রেডিকশন বা কিছু ইনফরমেশন দেখে নিতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট ডকুমেন্টারিতে চলে যাচ্ছি। এক সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবারের হামলার মূল টার্গেট হবে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা, এমন শঙ্কাই জানিয়েছেন ইরানের একজন সামরিক বিশ্লেষক। এদিকে ইহুদিবাদীদের পূর্বের চেয়েও কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির নামে বিশ্ববাসীর চোখে ধুলো ছুঁড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আড়াল থেকে ইরানকে ঘিরে রণকৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। আগ্রাসী সামরিক বাহিনীকে পুনর্গঠন করতেই ইরানের সাথে তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ডাক দেয় মার্কিন প্রশাসন। এমনটি জানিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেছেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মাঝে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। আর এবারের হামলার প্রধান লক্ষ্যবস্তু ইরানি কর্মকর্তারা। এই সামরিক বিশ্লেষকের বরাতে 30 জুন বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি সম্প্রতি বলেছেন, মার্কিন নেতারা মধ্যপ্রাচ্যের কিছু আঞ্চলিক দেশের কাছে যুদ্ধবিরতি করিয়ে দিতে ভিক্ষা চেয়েছে, আর এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। ইহুদিবাদী শত্রু এবং তাদের সমর্থকদের সতর্ক করে দিচ্ছি যে আমরা তাদের গতিবিধি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করছি। যদি তারা আবারও ভুল পদক্ষেপ নেয় তাহলে আমরা আরো কঠোর জবাব দেব। এর আগে গত 13 জুন হঠাৎ করেই ইরানি ভূখণ্ডে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। সেই অভিযানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা জবাবে ইসরায়েলে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে তেহরান। পরিস্থিতি বেগতিক দেখে এই যুদ্ধে নেতানিয়াহুর পক্ষে যোগ দেয় মার্কিন প্রশাসন। 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর B-2 স্টিলস বোমারু বিমানের মাধ্যমেই এই হামলা পরিচালনা করে হোয়াইট হাউস। এতে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যদিও ট্রাম্পের দাবি পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ওই 3 পারমাণবিক কেন্দ্র। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবও দেয় আইআরজিসি। কাতারে অবস্থিত মার্কিন একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যদিও মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করেছে কাতার সরকার। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান। শুভ দর্শক মণ্ডলী, আমরা এই ডকুমেন্টারি পরে ফিরে আসলাম। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে এসে
এই ডকুমেন্টারিতে যে কথা বলা হলো, অর্থাৎ যে পসিবিলিটির কথা বলা হলো এবং কি হতে পারে, আবারও কি ইরানকে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিরতির পরে। ছোট্ট একটা বিরতি, চলে যাচ্ছে আমরা এখন। শুভ দর্শক মণ্ডলী, বিরতির পরে আমরা ফিরে আসলাম আমাদের মূল অনুষ্ঠান, সাপ্তাহিক মুসলিম বিশ্বের ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত আয়োজনে। যারা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে সাদর সম্ভাষণ। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে এই যুদ্ধ কতটুকুন ড্যামেজ করেছে, অর্থাৎ ইসরায়েল, ইরান এবং আমেরিকা, এই যুদ্ধে কার কতটুকুন ক্ষতি হয়েছে, বিশেষ করে ইরানের পারমাণবিক প্রকল্প যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত, সেখানে কতটুকুন ক্ষতি হয়েছে। বিরতির আগে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের সামনে যারা এই মুহূর্তে টেলিভিশন খুললেন, আলোচক হিসেবে যিনি আছেন তিনি আপনাদের পরিচিত খালিদ ইয়াহিয়া।
আমরা খালি ফিরে যেতে চাই যে ডকুমেন্টারিতে দেখলাম যে আবারও আক্রমণ হওয়ার সম্ভাবনা, যেটা বলা হচ্ছে যে আবার আক্রমণ হতে পারে। কারণ এখানে একটা প্রশ্ন ছিল, যেটা বলা হচ্ছিল যে ইরানের রেজিম চেঞ্জের একটা কোশ্চেন প্রথম দিকে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। এরপর যখন আমেরিকা শেষ পর্যন্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ আক্রমণ করলো, এরপর রেজিম চেঞ্জের ব্যাপারটা একটু পিছনে গিয়েছে, বা আমেরিকা রেজিম চেঞ্জের ব্যাপার, বিশেষ করে ফ্রান্স, অন্যান্য দেশ রেজিম চেঞ্জের ব্যাপারে কিছু নেগেটিভ করেছে আর কি। তো এখন যদি আবার আক্রমণ করে ইসরায়েল, বা আমেরিকা বা ইসরায়েলের আক্রমণ করার সম্ভাবনা, সেটা কতটুকুন, কোন রিজনে সে আবার এটা করতে পারে? কারণ এটা কি এক্সটেনশন, যেটা আমরা অনেক সময় বলে আসছি যে আসলে এই আক্রমণ নিয়ে অনেক বিশ্লেষকই ব্যাখ্যা করেছেন যে আসলে এটা গাজা থেকে পুরো দৃষ্টিটা অন্যদিকে ফিরিয়ে নেওয়া, এটাও একটা কারণ হতে পারে। বা একটা জিনিস আমরা যেটা বললাম, দেখলাম যে ইরান এই প্রথম বোধহয়, এর আগে অনেকবারই তো সে বলেছে ইসরায়েলে আক্রমণ করেছে, কিন্তু এইবারের তার আক্রমণ ইসরায়েলে কিন্তু সফল আক্রমণ, যেটা ইসরায়েল অস্বীকার করতে পারে নাই, বা ইসরায়েল যদিও এইসব ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে রাজি না, কিন্তু তারপরেও স্যাটেলাইট এবং অন্যান্য ফটোগ্রাফে দেখা গিয়েছে যে তার ব্যাপক ড্যামেজ হয়েছে। বা সে যে সমস্ত জিনিসের জন্য গর্ব করতে, আয়রন ডোম ইত্যাদি ইত্যাদি, এগুলোও খুব যে ইফেক্টিভলি কাজ করছে এটা বলা যাবে না। তো সম্ভাবনা কতটুকু আবার আক্রমণের, জি কি মনে হয়? জি আবার আক্রমণ হতে পারে কি পারে না, এটাও যেমন একটা বিষয়। আরেকটু যদি আমি পিছনে যাই, যেটা আপনি বিরতির আগে প্রশ্ন করেছিলেন যে আসলে এই যুদ্ধে জিতলো কে, বা যুদ্ধে কার বেশি ক্ষতি হলো, আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে মোরালি আমেরিকা এখানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তারা ইসরায়েলকে আলোচনার টেবিলে যেমন বিশ্বকে দেখিয়েছে আলোচনার টেবিলে আছে, ঠিক একইভাবে ইসরায়েলকে উস্কে দিয়েছে আক্রমণ করার জন্য, 2 দিনের মাথায় আক্রমণ করেছে। ঠিক একইভাবে নিজে যুদ্ধে জড়িয়েছে 2 দিনের মাথায়, যখন সে বলেছে যে 2 সপ্তাহ সময় দেওয়া যায়, অথবা যুদ্ধে আমি জড়াবো কি জড়াবো না আমি নিজেও শিওর না। তো এই ক্ষেত্রে সে মোরালি বিশ্বের সামনে সে কোশ্চেনেবল হয়েছে। কংগ্রেসের কোনো ধরনের পারমিশন ছাড়াই সে এই যুদ্ধে যুক্ত হয়েছে। এবং একইভাবে যে কথাটা বলা হচ্ছিল ইরানের পক্ষ থেকে, যে ইরান মধ্যপ্রাচ্যে টিকে থাকার জন্য তার এই শক্তিটা দরকার, এবং এই যে সক্ষমতা, এই যে যুক্তি, এই আক্রমণের পরে তার এই যুক্তিটা ভ্যালিড হলো। বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হলো যে রাষ্ট্র হিসেবে তার টিকে থাকার জন্য কৌশলগত কারণে এই শক্তিটা তার দরকার। এটা হচ্ছে একটা বিষয়। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভবিষ্যতে আবার আক্রমণ হতে পারে কিনা। আমরা একাধিকবার এখানে আলোচনা করেছি যে ট্রাম্প এমন একটা ব্যক্তি যার ব্যাপারে কোনো প্রেডিকশন করা যায় না, এবং সে তার পক্ষ থেকে বলা হচ্ছে যে আবার আক্রমণ করা হবে। এবং একাধিক সোর্স এবং বিশেষজ্ঞরা বলছে যে কারণ ট্রাম্প এটা, সে যুদ্ধে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তার তার থেকে কিন্তু বড় বিষয় হচ্ছে সে কিন্তু এখানে অপমানিত হয়েছে, কয়েক দিক থেকে সে অপমানিত হয়েছে। সুতরাং এই বিষয়টা তার মাথায় অবশ্যই আছে, এবং সে অবশ্যই চেষ্টা করবে যে কোনোভাবেই হোক একটা সুযোগ পেলেই সে ফার্দার সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য। অপরপক্ষে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত ধরনের নেগোসিয়েশন আমাদেরকে বলা হয়েছে, সব ধরনের নেগোসিয়েশন, ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন, দ্য চার্টার, ইউএন চার্টার, সব কিছুকে উপেক্ষা করে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। সুতরাং ফার্দার আবার আলোচনার কথা যে বলা হচ্ছে, আবার যে নেগোসিয়েশনের টেবিলে যাওয়ার কথা বলা হচ্ছে, এর এর উপরে আমরা কিভাবে বিশ্বাস রাখতে পারি, এটাও একটা ভ্যালিড কোশ্চেন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তাদের ফরেন মিনিস্টার যেটা ক্লিয়ারলি বললো যে যদি আবার আলোচনার টেবিলে আসতে হয় তাহলে অবশ্যই আগে এইটা ঘোষণা করতে হবে বিশ্বাসযোগ্যভাবে যে আর কোনো যুদ্ধে তারা জড়াবে না, আমাদেরকে অ্যাটাক করবে না। এবং ক্লিয়ারলি তো এটা আমরা বুঝতে পারি যে অবশ্যই আমেরিকা এখানে অফেন্সিভ ছিল, এবং ইরান মূলত ডিফেন্সিভ রোল প্লে করেছে। আত্মরক্ষার জন্য তারা যতটুকু শক্তি প্রয়োগ করার সেটা তারা করেছে। অদূর ভবিষ্যতে অথবা খুব নিকট বর্তমানে আমেরিকা আবার আক্রমণ করতে পারে কিনা, এইটা একটা বিষয় হতে পারে। আরেকটা যেটা আপনি মেনশন করলেন যে গাজায় যে ডিস্ট্রাকশন করেছে, এবং বিশ্ববাসীর যে একটা সিম্প্যাথি গাজার দিকে কাজ করছে, ফ্রি প্যালেস্টাইন, সেইখান থেকে দৃষ্টিটা আরেকদিকে সরানোর জন্যও এমনভাবে এই এই আক্রমণটা করা হলো। এবং এই আক্রমণ এমন সময় হওয়ার কিন্তু কোনো 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 যুক্তিযুক্ত কোনো বিষয় ছিল না। অর্থাৎ ইরানের পক্ষ থেকে এমন কোনো রিসেন্ট পাস্টে কোনো এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে যার কারণে এই সময়ই আক্রমণটা করতে হবে, যখন আলোচনা পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে আলোচনাটা চলছে। সুতরাং আপনি যেটা মেনশন করলেন যে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে প্রবাহ করার জন্য গাজা যেভাবে ডিস্ট্রাকশন করা হয়েছে, পুরা বিশ্বের জনমত ক্রিটিসাইজ করছে। এবং বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে আয়ারল্যান্ড দেখলাম তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমেরিকার সাথে কোনো ধরনের ডিলিংসে, কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি তারা করবে না। একাধিক রাষ্ট্র আমরা দেখেছি যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক
বন্ধের ক্ষেত্রে তাদের পার্লামেন্টে এই বিষয়গুলো উত্থাপন করছে এবং পার্লামেন্টে এগুলো পাশও হচ্ছে। তো যখন বিশ্ব জনমত প্রবলভাবে এই বিষয়টাকে তাদের কনসার্ন নিয়েছে, তখন ইরানের মতো একটা রাষ্ট্রে এভাবে অ্যাটাক করা, এটা আমাদের কাছে খুব নর্মাল মনে হয় না। এবং অবশ্যই এর একটা উদ্দেশ্য ছিল, এবং যে উদ্দেশ্যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণটা করলো, অবশ্যই সে উদ্দেশ্য সাধিত হয়নি। এবং ভবিষ্যতেও তারা আবার ইরানকে আক্রমণ করতে পারে। এবং ইরানের যারা সামরিক কর্মকর্তা বা তাদের রাষ্ট্রের বিভিন্ন অথরিটি, তাদের বক্তব্য থেকেও এটা আভাস পাওয়া যায় যে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যে কোনো সময় যে হামলা হতে পারে এ বিষয়েও তারা অবগত। এই কারণে এই যে নেগোসিয়েশন, ডিপ্লোম্যাসি, এই বিষয়ে তারা সম্পূর্ণ আস্থা রাখে না, বরঞ্চ তারা নেগোসিয়েশন, ডায়ালগ, টেবিল টক এবং বিবৃতি এর মাধ্যমে উভয় পক্ষের যে একটা ডিপ্লোম্যাসি চলে, আমরা দেখি যে উভয় পক্ষের বক্তব্য পাল্টা বক্তব্য, এভাবেই মূলত বর্তমান সময় চলে যাচ্ছে। তবে ভবিষ্যতে যদি আবার আক্রমণ করা হয়, এটা আমেরিকার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। থ্যাংক ইউ। আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছি সাপ্তাহিক যে মুসলিম বিশ্বের এই আলোচনা। স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে অথবা কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে ওই নাম্বারটিতে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমরা একটু ফিরে যাচ্ছি যে তাহলে যখন আমরা এই একটা ঘটনা যখন আরেকটা ঘটনাকে খুব বেশি ইয়ে করে ফেলে, তখন আমরা ওইটাতে শ্যাডোতে চলে যাই। কিন্তু গাজাতে এখন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে যেটা মানে প্রেডিক্ট করা হয়েছিল যে সেখানে একটা ফ্যামিন হতে পারে, এখন দেখা যাচ্ছে সেখানে নিয়মিতভাবেই যে খাদ্য নেওয়ার যে লাইন এই যেভাবে গিয়েছে, প্রতিনিয়তই এখন এইডের লোকদেরকে এইডে দাঁড়ানো, ক্রাউড কন্ট্রোলের নামে এদেরকে গুলি করা হচ্ছে। এ ধরনের সিচুয়েশন এখন গাজাতে অবস্থান করতেছে বা গাজার অবস্থাটা এরকম। এদিকে এই যুদ্ধটা এরকম অবস্থায় থেমে গেল, ওদিকে ওই গাজার অবস্থাটা চল। মানে কি আসলে গাজার যে প্ল্যান, অর্থাৎ ইসরায়েল যে প্ল্যানে গাজাকে অ্যাটাক করেছিল বা যে প্ল্যানে সে এখন গাজাকে করতে চাচ্ছে, সে কি আসলে তার সেই প্ল্যানেই গাজার উপরে, কারণ কোনো রকম জাতিসংঘের প্রস্তাব বলি, অন্যান্য দেশের বিভিন্ন ইয়েগুলো কোনো কিছুতে তাকে থামানো তো যায় নাই। এবং ইভেন একটা ইয়ে আসছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেখানে তাকে ইয়ে করা হয়েছিল, সেই কোর্ট সম্পর্কেও সেই কোর্টের যারা ইয়ে ছিল তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ইয়ে করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে আর কি। তো এখানে কি সেই পরিকল্পনা অনুযায়ী তারা এগোচ্ছে, না ওখানে কোনো নতুন ডেভেলপমেন্ট গাজাতে আমরা দেখতে পেলাম এই যে যুদ্ধ চলাকালীন বা এখনও ওইদিকে কোনো কিছু হচ্ছে কিনা? আজকেও যে রিপোর্ট দেখলাম তাতেও দেখলাম যে গাজায় ওখানে আক্রমণ করা হচ্ছে, শিশুদেরকেও ওখানে অ্যাটাক করা হচ্ছে, এবং বিশেষ করে যেটা খাদ্য সামগ্রী বা এইড যেটা আমরা বলি, ত্রাণ, সেইখানেও এই ডিস্ট্রিবিউশনেও মানুষকে বাধা দেওয়া হচ্ছে এবং ঠিকমতো ঢুকতে দেওয়া হচ্ছে না। সরি। এবং আপনি যেটা বললেন যে মূলত গাজা কেন্দ্রিক যে প্ল্যান করা হয়েছে, আমার মনে হয় সেই প্ল্যানের দিকে তারা এগুচ্ছে। এবং সম্প্রতি দেখলাম যে ইসরায়েলের পার্লামেন্টে আলোচনা হয়েছে যে মূলত এখানে ফোকাস করার বিষয় ছিল দুইটা বিষয়। একটা হচ্ছে যুদ্ধবন্দী যারা আছে তাদের বিনিময় কিভাবে হতে পারে, যুদ্ধবন্দী বিনিময়, এবং যুদ্ধ বন্ধটা কিভাবে করা যায়, এই দুইটা বিষয়ে ফোকাস করার কথা ছিল। কিন্তু দেখা হলো যে সর্বশেষ যে মিটিং হলো মন্ত্রিসভার মিটিংয়ের পরে নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হচ্ছে যে যুদ্ধবন্দী বিনিময় সম্বন্ধে কোনো আলোচনা হয়নি এবং যুদ্ধ বন্ধ বিষয়ে কোনো আলোচনা হয়নি, বরঞ্চ আমাদের ফোকাস হচ্ছে কিভাবে গাজাটা দখল করা যায় এবং সেখানে মোর ডিস্ট্রাকশন করা যায় এবং সেই জমিটা আমরা অকুপাই করব বা এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। অথচ এখানে মূল একটা উদ্দেশ্য ছিল যে যারা এখনো বন্দী আছে ইসরায়েল, তাদেরকে কিভাবে মুক্তি করা যায়, এই বিষয়টা মূলত ফোকাস হওয়া দরকার ছিল। এবং আমরা দেখেছিলাম যে 3টা পর্যায়ে 3টা ধাপে যে যুদ্ধবন্দী বিনিময় চুক্তি হয়েছিল, সিজফায়ার হয়েছিল, প্রথম পর্বটা শেষ হয়েছিল এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্ব যাওয়ার আগেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল। অর্থাৎ তারা যে প্ল্যান করেছে যে ওই জমিটুকু তারা অকুপাই করবে এনিহাউ। আরও একটা রিপোর্ট দেখলাম যে সেখানে যারা ডেভেলপার আছে বা যারা চুক্তিভিত্তিক কাজ করে তাদেরকে একটা মোটা অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে যাতে করে যে স্থাপনাগুলো বাকি আছে সেগুলোর জন্য তারা যে কোনোভাবেই হোক, যে কোনো উপায় হোক ধ্বংস করে ফেলে। অর্থাৎ এমন একটা সিচুয়েশন তৈরি করা যাতে করে আবার রিবিল্ড অথবা ওখানকার যারা মূল অধিবাসী তারা যেন সেইটা কোনোভাবেই সেখানে বসতি স্থাপন করে আগের মতো পিসফুলি থাকতে পারে, এমন কোনো সিচুয়েশনের জন্য ফেরত না আসা যায়। এই জন্য যা যা করা দরকার আমার মনে হয় প্ল্যান ওয়াইজ সেইগুলোই করা হচ্ছে। এবং বর্তমান যে ছবিগুলো গাজার দেখা যায় তার থেকে আগের ছবিগুলো সম্পূর্ণ বিপরীত এবং বোঝাই যায় যে সেখানে একটা হিউজ সিভিয়ার ম্যাসাকার হয়েছে। এবং ওই ছবিগুলোর দিকে তাকালে আসলে বাচ্চা, শিশু, নারী, পুরুষ তাদের যে
লাশের ছবি, অনাহারে তারা আছে, বিল্ডিংগুলো ধসে গিয়েছে। এই ছবিগুলো দেখলে আসলে মনে হয় যে আমরা আসলে কোন বিশ্বে বসবাস করছি। সুতরাং আমার কাছে মনে হয় যে গাজার যেটা ২ বছর আগেও একটা সুন্দর সিটি ছিল, সংঘাত হতো, তারপরেও মোটামুটি মানুষজন সেখানে বসবাস করতো। একটা আশা আমরা দেখতাম যে হয়তো টু স্টেট সলিউশনের দিকে যাবে। কিন্তু বর্তমান যে ডিস্ট্রাকশন হয়েছে সেখান থেকে আবার গাজা কিভাবে রিবিল্ড হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনিশ্চয়তার একটা বিষয়। এবং রিবিল্ডের তো কোনো আলোচনা বা রিবিল্ড নিয়ে এই সমস্যার সমাধান তো একটা একটা চিরস্থায়ী অবস্থায় এখন চলে আসছে। যেভাবে ইয়েমানে হয়েছে বা যে অন্যান্য জায়গাতে হয়েছে, এখানেও এখন তো এই আলোচনা বা এই ইস্যুটা এখন আবার কি ব্যাক ইয়েতে চলে যাবে বা এরকম ইসরায়েল যেটা করতেছে সেটাই কি কন্টিনিউ করবে, এই ভয় তো সবার মনের মধ্যে আমাদের আছে। একটি বিষয় দেখা গেছে যে আমরা একটু একটু ঘরে ফিরে আসতেছি, এই বিষয়টা আসছে গত সপ্তাহে বোধহয়, গত সপ্তাহে বা আগের সপ্তাহে, কিন্তু যুদ্ধের ডামাডোলের কারণে বিষয়টা আনতে পারিনি। এখানে অনেকগুলো প্যালেস্টাইনের অর্গানাইজেশন আছে। আমরা অনেক সময় ফ্রি প্যালেস্টাইনের যে সমস্ত র্যালি করি ইউকেতে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্গানাইজেশনের নামেই, এগুলো প্যালেস্টাইন। কিন্তু আমি জানি না তুমি একটা নিউজটা দেখেছো কিনা, যে এখানে একটা অর্গানাইজেশনের জন্য প্যালেস্টাইন অ্যাকশনস বলে আর কি, যে অর্গানাইজেশন থেকে ব্যান করে দেওয়া হয়েছে টেরোরিস্ট হিসাবে। ব্যান মানে বলা হয়েছে টেরোরিস্ট অর্গানাইজেশন, প্রেসক্রাইবড অ্যাজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন। এবং এই প্যালেস্টাইন অ্যাকশন যে এটা করা হয়েছে, এটা এখানে অন্যান্য অর্গানাইজেশন বিভিন্ন সময় যে হিজবুত তাহরিককে করা হয়েছে টেরোরিস্ট হিসেবে বা এক্সট্রিমিস্ট হিসেবে, এটাকেও ব্যান করে দেওয়া হয়েছে আর কি। তো এটা কি জানা আছে যে এটা কেন বা কীভাবে বা কেন এটাকে এরকম করলো প্যালেস্টাইন অ্যাকশনকে? আহ, শুধু পার্টিকুলার এই সংগঠন এই না। সংগঠনের কাছে। আচ্ছা আচ্ছা, যদি সামগ্রিকভাবে আমরা দেখি যে আমরা আশা করেছিলাম যে লেবার সরকার আসার পরে হয়তো প্যালেস্টাইন যে মুভমেন্ট বা যে আন্দোলন, এর প্রতি হয়তো সিম্প্যাথি শো করবে, এবং আগের কনজারভেটিভের সময় যে র্যালিগুলো হলো, হিউজ র্যালি হলো, এবং দাদেন হোম সেক্রেটারি যে মন্তব্যগুলো, আমরা মনে করেছিলাম বা আশা করেছিলাম যে হয়তো সেখান থেকে লেবার সম্পূর্ণ ভিন্ন ভিন্ন করবে আর এবং কি। পজিটিভ একটা রোল প্লে করবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ইভেন লেবারের এমপিরাও ইসরায়েলে বা প্যালেস্টাইনে থাকতে সমর্থনের পারেনি, কোশ্চেন সেখানে কোশ্চেন হয়েছে। এবং এখানেও এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের মন্তব্য পার্লামেন্টের সেশনেও বলা হয়েছে আর কি। সরি, যে পার্টিকুলার সংগঠনের কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা তো দেখি যে ইন্টারন্যাশনাল যে লবিগুলো কাজ করে, ইভেন লেবারের যারা এমপিও আছে সেখানেও একটা বড় সংখ্যক দেখা গিয়েছে যে এই প্যালেস্টাইন যে কজ আছে, এই কজটার বিপরীত তাদের অবস্থান। এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন সময় সেশনে বলা হয়েছে যে যুক্তরাজ্যের পক্ষ থেকে আরো বেশি সাপোর্ট দেওয়া হবে। এবং প্রতিবারই যেটা বলা হয় সেটা হচ্ছে যে ইসরায়েলের সেলফ ডিফেন্স বা রাইট টু সেলফ ডিটারমিনেশন, এই অধিকার তাদের আছে। এবং রাইট টু সেলফ ডিটারমিনেশন এই একটা কজ বা ইন্টারন্যাশনাল ল এর একটা টার্মিনোলজি, এইটাকে ব্যবহার করেই মূলত এই যে ডিস্ট্রাকশন বা আরেক দেশে আক্রমণ, এইটাকে ভ্যালিড করা হয় এবং লেজিটিমাইজ করা হয়। পার্টিকুলার যে সংগঠনের কথা বলা হলো, এদের মূল বিষয় বা দায়িত্ব বা কাজ হচ্ছে যে এই ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট, এই মানুষগুলোকে জড়ো করা, এই ধরনের কাজকে, এই কজটাকে জিগিয়ে রাখা এবং মানুষকে মোটিভেট করা, মোবিলাইজ করা, যাতে করে ইংল্যান্ড যুক্তরাজ্যের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় মানুষজন এই বিষয়টাকে লাইভ রাখে এবং টাইম টু টাইম তারা এই ধরনের কাজ বা নেটওয়ার্কিং এই বিষয়টার জন্য জিগিয়ে রাখে। সেই পরিপ্রেক্ষিতে এইটাকে ব্যান করা হলো। এবং পাইপলাইনে আরও কয়েকটা অর্গানাইজেশন আছে, যেটা আমরা পত্রপত্রিকাতে এসেছে যে তাদেরকেও হয়তো ভেরি স্টিল ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে, স্ক্রুটিনির মাধ্যমে রাখা হয়েছে। যে কোনো সময় হয়তো তাদের ব্যাপারেও অ্যাকশন নেওয়া যেতে পারে আর কি। তবে এইটা অবশ্যই যুক্তরাজ্য বা ইংল্যান্ডের জন্য একটা ডিসগ্রেস, যে যেহেতু এখানে বলা হয় যে এখানে ফ্রি প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ব্যাপারে বলা আছে, পৃথিবীর যে কোনো ভ্যালিড রিজনে এখানে মানুষ তার কনসার্ন রেইজ করতেই পারে। সেই ক্ষেত্রে ইংল্যান্ডের জন্য এই বিষয়টা হয়তো যদিও অর্গানাইজেশন থেকে বলা হয়েছে পার্টিকুলারলি যাদের কিছু কাজ করা হয়েছে, যেগুলো কার দিয়ে পুলিশকে দিয়ে এটাকে করা হয়েছে, যেটা এখন ইনভেস্টিগেশনের আন্ডারে আছে আর কি, যে এই যে সমস্ত জায়গাতে তারা এই সমস্ত গুলো করেছে সেগুলো কতটুকু মানে সেই বিষয়টা এখন আন্ডার কিন্তু প্রেসক্রাইব করা হয়েছে যে এটা টেররিস্ট অর্গানাইজেশন। যে তোমার ডিটেলস আমাদের কাছে ইনফরমেশন নেই যে তারা কি করেছে বা কোথায় তাদের এই সমস্ত জিনিসের ইনফরমেশন, হয়তো পরবর্তী জানা যাবে যে তারা কোনো পার্টিকুলার করেছে কিনা, যেটার কারণে তাদেরকে করা হয়েছে আর কি। আমরা মুসলিম বিশ্বের আরও কিছু জায়গার কিছু খবর যখন আমরা গাজা, ইরান, অন্যান্যগুলো আমরা আলোচনা করি, তখন দেখতে পাই যেগুলো আমাদের সামনে আসে কিন্তু আমরা খুব বেশি আলোচনা হয়তো কম করি। যেমন আমরা জানি যে মানে একটা ভ্রাতৃঘাতী অনেক দিন ধরেই সংঘর্ষ চলছে, যেখানে সৌদি আরবের এবং বলতে পারি আমরা যে ইরানের
এবং এটা একটা ইন্টারেস্টিং ইস্যু যে সৌদি আরব এই যুদ্ধকে কেন্দ্র করে তার রোলটা কি বা সে কতটা আনকমফোর্টেবল ইরানের নিউক্লিয়ার পাওয়ার, এইসব বিষয় নিয়ে অনেকগুলো আলোচনায় আমরা আসছি। এবং ইয়েমানের ব্যাপারটা আমাদের সামনে যখন আসে যে ইয়েমানের যে এখন ইরানের এবং সৌদি আরবের মিলিয়ে যে যুদ্ধটা এখন ইয়েমানে চলছে, এটার চেয়েও বেশি আমাদের সামনে হিউম্যানিটেরিয়ান দিক দিয়ে আসে সুদান। আমি এই জন্য সুদানটা আনলাম। এই সপ্তাহের সমস্ত ন্যাশনাল নিউজ পেপার, টেলিভিশনে বিজ্ঞাপন আসছে যেটাকে বলা হচ্ছে রিফিউজি রিফিউজি এজেন্সি ফর ইউনাইটেড কিংডম ফর ইউএনএইচসিআর, অর্থাৎ ইউএনএইচসিআর এর যে ইউনাইটেড কিংডম ব্রাঞ্চ, তারা এই নিউজ ইয়েটা দিয়েছে, অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সুদান ইজ ব্লিডিং অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং অ্যাওয়ে। এবং এই নিউজের পরে তারা আপিল করেছে ওই ইয়ের পক্ষ থেকে হেল্প করার জন্য আর কি। এটা এটা এরা করে যখন কোনো দেশে বা কোনো জায়গাতে, সেটা ইরেসপেক্টিভ অফ মুসলিম হোক খ্রিস্টিয়ান হোক, কোনো দেশে যখন বড় ধরনের এই ধরনের ডিজাস্টার ঘটে বা এই ধরনের ডিজাস্টার, তখন এই আপিল করা হয়। ফুল পেজ এবং রেডিও এবং টেলিভিশন সব জায়গাতে আপিলটা করে। তো এখন আমরা একটু আলাপ করি, এই জন্য এটা ইম্পর্টেন্ট যে সুদানে তো আমরা দেখলাম যে এখানে মানে 2 বছরে প্রায় 12 মিলিয়ন পিপল যারা ফোর্সড হয়ে বিভিন্ন জায়গাতে ডিসপ্লেসড হয়ে গেছে। এবং এই যে যুদ্ধ, যেটা এই ডেজার্ট কান্ট্রিতে যে যুদ্ধ, এটা তোমরা এর আগে আলোচনা করেছি, ডকুমেন্টারি আলোচনা করেছি সুদানের এই যুদ্ধের ব্যাপারে আর কি। তো এখানেও তো একই ধরনের স্বার্থ সংশ্লিষ্ট আমাদের ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব এবং মানে আমেরিকা, চীন ইত্যাদি মিলে এই যুদ্ধটা তো কোনো বন্ধ হওয়ার বা কোনো ধরনের দেখতেছি না আর কি। এই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে ওআইসি মুসলিম কান্ট্রিগুলোর রোল খুব বেশি মানে মোটেই প্রশংসনীয় নয়। যে এটাতে একদম, এটা তো নিজের দুই মধ্যে দিয়ে এই ফাইটটা হচ্ছে। এরকম অবস্থাটা মুসলিম বিশ্বের এই ধরনের এই নির্লিপ্ত অবস্থাটা তো মুসলিম বিশ্বকে আরো বেশি মানে ইম্পর্টেন্ট করে দিচ্ছে, যে মানুষ তার উপর আস্থা হারিয়ে ফেলছে। কি মনে হয় সুদানের এই ঘটনাকে কেন্দ্র করে এখন তারা আপিল করতেছে, কিন্তু মানে সাধারণ মানুষের কাছে হেল্প করার জন্য, যে সুদান খুবই খারাপ অবস্থা এবং ইউ ক্যান সাপোর্ট সুদান আপিল টু হেল্প পিপল। এবং এটা ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিজ, যেটা তাদেরই ইউকে ব্রাঞ্চ এটা করে। এবং এরা ওই এটা যখন করে বিবিসি এবং অন্যান্য মিডিয়া, কেউ পয়সা নেয় না এটা করার জন্য, আপিল করার জন্য। এবং এই যে সমস্ত পত্রপত্রিকা যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এগুলোর জন্য পয়সা নেয় না। তো এই বিষয়টা কি আমাদের এই মুসলমানদের জন্য, এটা আমরা আলোচনা বিনিয়োগ করেছি, কি মনে হয় আমরা কি কতটা আসলে আমরা মানে আমাদের নিজেদেরকেই ধিক্কার দিতে হয় যে এরকম একটা কান্ট্রি এবং অনেক বড় কান্ট্রি, মানে বড় পপুলেশন, কিন্তু এইভাবে মানে হয়ে যাচ্ছে এইভাবে জি, আমরা জানি ইয়ামেন এটা ঐতিহ্যগতভাবেই অথবা আরো আগ থেকেই ফাইন্যান্সিয়ালি অন্যান্য আরব রাষ্ট্রের থেকে কিছুটা দুর্বল এবং উইক, পুয়ার আরব বলে আর কি, পুয়ার আরব বলি, এটা আমরা জানি আর কি। তো সেই রাষ্ট্রে এই যে এটা কাইন্ড অফ প্রক্সি ওয়ার চলছে আর কি। সৌদি আরব তারা তাদের একটা স্বার্থের কারণে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। যে প্রশ্নটা আপনি করলেন যে এখান থেকে সৌদি আরব কি অর্জন করতে চাচ্ছে বা আলটিমেট গোল কি, সেটাও কিন্তু তাদের কাছে ক্লিয়ার না। বরঞ্চ মধ্যপ্রাচ্যে তাদের একটা মোড়লিপনা বা শক্তি প্রদর্শন বা আমরাই এই অঞ্চলের একক সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, এমন একটা হয়তো বিষয়ের কারণে তারা এই যুদ্ধটা বছরের পর বছর চালিয়ে যাচ্ছে। এবং যেটা আপনি রাইটলি মেনশন করলেন যে ভাতৃঘাতী একটা যুদ্ধ, একদম আপন ধর্মের বা একদম নিজস্ব ক্লোজ, আমরা যদি কম্পেয়ার করে আলোচনা করি দেখা যাবে যে 90% জিনিস একই সিমিলার, একই বিষয়, হয়তো কিছু বিষয় এদিক ওদিক হতে পারে। তো এই যুদ্ধটা চালিয়ে যাওয়া আসলে কোনো দিক থেকেই সমীচীন না। সুদান যেটা আপনি মেনশন করলেন যে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, আয়তনে জনসংখ্যায় অনেক বড় দেশ, এবং আমরা দেখি যে দারফুর সংকট থেকে শুরু করে বিভিন্ন সময় সুদান বিষয়টা মাঝে তারা একটা রাষ্ট্র ভাগও হয়ে গেল, সাউথ সুদান হয়ে গেল। তারপরেও সাউথ সুদান ভাগ হওয়ার পরেও এখনো যে অংশটা আছে এটাও আফ্রিকার ভিতরে খুব সিগনিফিকেন্ট, এখন গুরুত্বপূর্ণ, না ফোর্থ লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন বাই টেরিটরি বোথ, অনেক কিছু এবং গুরুত্বপূর্ণ এবং সুদানের আমাদের এখানে অনেক কলিগ আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সুদানের বিষয়টা যখন আলোচনা আসে তখন আমরা নিজেরাও এইটার কোনো কনক্লুশনে আসতে পারি না যে সামান্য কারণে, এটা তো তেমন কোনো বিষয় না, খুবই কমপ্লেক্স কোনো বিষয় না, হয়তো জাতিগত অথবা ব্যক্তিগত কিছু রেশারেশি অথবা স্বার্থের কারণে হয়তো স্বার্থ এবং খুবই মাইনর কোনো বিষয়, এটা এমন জটিল কোনো বিষয় না যে
খুব মানে শতকের পরে শতক ধরে এই বিষয়টা চলে আসছে, বরঞ্চ গোষ্ঠীগত অথবা বংশগত কিছু বিষয়, এবং যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে তারা আপিল করছে যে আমরা নিজেরা নিজেদের শক্তি ক্ষয় করে ফেলেছি অলরেডি, এখন তোমরা আমাদেরকে সাহায্য করো যদি আমরা অন্তত সাস্টেইন করতে পারি। এবং ঠিক যেটা আপনি মেনশন করলেন যে আমরা মুসলিম বিশ্ব এই দুইটা বিষয় আমরা অ্যাড্রেস করতে পারছি না, অথচ সংকট আরো গভীরে, বড় বড় বিষয়ে আমরা ফোকাস করি। এবং আমরা যদি আমাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারতাম, তাহলে বড় বিষয়গুলোও কিন্তু আমরা সমাধান করতে পারতাম। যেহেতু আমরা আমরা নিজেদের সমস্যা সমাধান করতে পারি না, এই কারণে যখন বড় সংকট আসে তখন আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে সঁপে দেই, একদম সারেন্ডার করি পরাশক্তিদের কাছে, এবং তারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হয়। অথচ আমরা যদি আমাদের ছোটখাটো বিষয়গুলো সমাধান করতে পারতাম, আমরা যদি আমাদের এফিসিয়েন্সি শো করতে পারতাম, তাহলে বড় বিষয়গুলোতেও আমরা রোল প্লে করতে পারতাম। কিন্তু সেখানেও আমাদের কোনো সে থাকে না, কারণ আমরা আগেই আমাদের ছোট বিষয়গুলোতে সারেন্ডার করেছি, ওখানে আমরা ফেইল করেছি। এই জন্য বড় বিষয়গুলোতে তো আমরা ওআইসি তো এখন একেবারেই টোটালি একটা মানে কি বলা যায় ইম্পর্টেন্ট অর্গানাইজেশন হিসেবেই প্রমাণ হয়েছে, বিশেষ করে এই সমস্ত যুদ্ধ এবং জায়গাতে ওআইসি ভূমিকা আমরা দেখি না, শুধুমাত্র একটা স্টেটমেন্ট স্টেটমেন্ট দেখি বা ইয়ে করা হয়। এজন্য নতুন বিশ্ব ব্যবস্থার আলোকে যখন আমরা ঠিক একইভাবে আমরা জাতিসংঘের অবস্থা দেখেছি ওয়ার্ল্ডের ক্ষেত্রে, নট পশ্চিম বিশ্ব, জাতিসংঘ তো ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইজ নট রিয়েলি ইউক্রেনের মতো যুদ্ধ কি ফাংশন আছে তাই না, আমেরিকার মন্ডিপানা। এই ক্ষেত্রে কি আমাদের মুসলিম ওয়ার্ল্ডের একথাটা আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলতে চেয়েছি যে আসলে মুসলিম ওয়ার্ল্ডের এই সমস্ত এই 57টা অর্গানাইজেশনাল ওআইসি না বানিয়ে বা ওটা যেভাবে আছে, কিন্তু আসলে পাওয়ারফুল কান্ট্রি মিলিয়ে, যেমন এখানে কিন্তু এখন এই যে G7 G20 অনেক বিষয় কিন্তু এখানে জাতিসংঘের বাইরে এগুলো হয়ে গেছে। ওই ধরনের কি একসময় আমাদের মুসলিম বিশ্বে বোধহয় D10 নামে একটা যখন ইরান সহ একটা যখন ছিল বোধহয় আমাদের নাজিমুদ্দিন আরবাকান যখন টার্কিতে ক্ষমতা ছিল, এই ধরনের কোনো অর্গানাইজেশন বা নতুন প্রপোজ নতুন বিশ্ব ব্যবস্থা নতুন মুসলিম বিশ্বের এই সমস্ত এটার কোনো সম্ভাবনা বা এটা কোনো পসিবিলিটি বা এটা কোনো ফিউচার কি আছে এই ধরনের কোনো মানে কি মনে হয়? যেমন বলা হয় জাতিসংঘ ভেঙে এখন, তাই না, এই ধরনের যাই আমরা বলি না কেন, কিন্তু ওই G7 বা G8 G20 এরাই আসলে ওয়ার্ল্ডকে ইয়ে করতেছে, তো ওরকম কোনো সম্ভাবনা? খুব গুরুত্বপূর্ণ একটা ডাইমেনশন আপনি মেনশন করলেন যে আসলে জাতিসংঘের যে ফোরাম, ওই ফোরাম তো একটা কাইন্ড অফ সিম্বলিক এবং একটা ইনস্টিটিউশনাল একটা বডি অফ শুধুমাত্র ওই সিকিউরিটি কাউন্সিলের যারা 5টা মেম্বার আছে খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তারা হয়তো ভেটো দিয়ে থাকে অথবা রিকগনাইজ করে থাকে, এর বাইরে আসলে তেমন কোনো ফাংশন নেই। এবং বরঞ্চ এই ফোরামের বাহিরেই আরও যে ফোরামগুলো হয়েছে যেটা আপনি মেনশন করলেন G7 G20, এই ফোরামগুলোয় মূলত সব ডিসিশন হচ্ছে এবং এটাই একটা প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক একই আদলে ওআইসি তার যে একটা ইনস্টিটিউশন 67 সালে গঠিত হয়েছে প্যালেস্টাইন কজকে কেন্দ্র করে, সেটা তার মতো থাক যতটুকু রোল প্লে করে। এর বাহিরে যারা ইফেক্টিভ অন্তত 10টা বা 15টা শক্তিধর রাষ্ট্র, শক্তিধর বাই পপুলেশন, শক্তিধর বাই পাওয়ার, হ্যাঁ, এভাবে যদি একটা আলাদা ফোরাম হয় এবং এরা যদি রোল প্লে করে, যেমন আমরা কাতারকে ধরতে পারি, সৌদি আরবকে ধরতে পারি, ইন্দোনেশিয়াকে ধরতে পারি, মালয়েশিয়াকে ধরতে পারি, এরা ইম্পার্শিয়াল রোল প্লে করে আর কি, নন পলিটিক্যাল। এরকম যদি একটা আলাদা স্ট্রং ফোরাম হয় এবং আমাদের যে নিজেদের ভিতর যে সমস্যাগুলো, দারফুর সম্প্রদায়, সুদান, ইয়ামেন, অন্তত মিডল ইস্টের ইস্যুগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এই কারণে যখন বড় ইস্যুগুলো আসবে এরা তখন আরো ইফেক্টিভ রোল প্লে করার একটা সুযোগ তৈরি হবে আর কি। এটা একটা অল্টারনেটিভ অপশন হতে পারে। থ্যাংক ইউ খালেদ ফর কামিং টু দিস প্রোগ্রাম অ্যান্ড এনলাইটেন আস। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা আমাদের সময়ের একদম শেষে চলে আসছি। আমরা একটা নতুন নিয়ে আলোচনা করছিলাম যে আমরা যদি সুযোগ থাকে, যেমন আমরা আজকে দেখি জাতিসংঘ বা অন্যান্য ওয়ার্ল্ড সিস্টেম, তার এগেনস্টে এখন সবচেয়ে ফাংশনাল দেখা যায় ন্যাটো মোর ফাংশনাল দেন জাতিসংঘ না। ঠিক একইভাবে আমাদের ওআইসি বা অন্যান্য এক্সিস্টিং যে সমস্ত ওল্ড ইনস্টিটিউশন, তার এগেনস্টে আমরা নতুন ইনস্টিটিউশন প্রপোজ করি, যে নতুন ইনস্টিটিউশনের মাধ্যমে এগুলো ফাংশন করতে পারলে আমাদের এই সাপ্তাহিক মুসলিম ওয়ার্ল্ডে যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করি, সুদান, ইয়েমান, এগুলোর সমাধান আরও সহজ হবে। দ্যাটস অল ফর নাও টুডে। আমরা এটুকুনি আজকে সময় ছিল। আমরা আগামী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে।